নমস্কার বন্ধুরা, পঞ্চব্যঞ্জন হেসেলে আরেকটি নতুন পর্বে সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি হলো নিরামিষ এঁচোড়। এখানে তার জন্য নিয়ে নিয়েছি এঁচোড়, ডুমো ডুমো করে বেশ অনেকটা কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি আলুকে ডুমো ডুমো করে। এঁচোড়টা আমি সেদ্ধ করে নেব আর আলুটাকে আমি ভেজে নেব। আর যা যা মশলা লাগবে সেগুলো দেখিয়ে দিই। এখানে গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে খানিকটা পরিমাণ নিয়েছি। আর এখানে জিরে, ধনে, আদা একসঙ্গে বেটে রেখেছি। আর নিয়েছি এখানে পোস্ত, কাজু বাদাম আর কিশমিশ। পোস্ত আর কাজু বাদামটা আমি সম পরিমাণে নিয়েছি। কাঁচা লঙ্কা আর এখানে একটা টমেটো কুচিয়ে নিয়েছি। এদিকে জল বসিয়ে দিয়েছি, সামান্য উষৎ গরম হলে এর মধ্যে দিয়ে দিলাম আমি এঁচোড়ের টুকরোগুলোকে। আমার এঁচোড়টা একদম টাটকা বলে আমি এটাতে সিটি মারছি না প্রেসারে দিয়ে, কিন্তু যদি কয়েকদিনের হয় তবে অবশ্যই তোমরা কিন্তু সিটি মেরে নিও। আর এক ঢাকনা আমি ভিনিগার দিয়ে দিচ্ছি এঁচোড়টাকে সাদা রাখার জন্য। তো সেদ্ধ করে ফিরছি। দেখো আমার এঁচোড় সেদ্ধ প্রায় হয়ে গেছে। দেখো রঙটা কিন্তু একদম সাদা রয়েছে। যে কষের জন্য বা আঠার জন্য যে কালো হয়ে যায় সেটা কিন্তু হয়নি। এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে আমি দিয়ে দেব বেশ খানিকটা তেল ভাজার জন্য। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিলাম বেশ খানিকটা তেল। দেখো তেলটাও গরম হয়ে গেছে, কারণ কড়াইটা একদম গরম হয়ে গেছিলো। তো এর মধ্যে আমি আলুটাকে একটু লবণ হলুদ দিয়ে আমি ভেজে নেব ভালো করে। আর ততক্ষণে তোমাদের জন্য একটা টিপস বলি। সেটা হচ্ছে এঁচোড় কিন্তু ডায়াবেটিস রোগীদের জন্য খুবই ভালো। এতে 40% লো কার্বোহাইড্রেট থাকে, আবার 40% লো ক্যালোরি থাকে। আর এতে প্রচুর পরিমাণে রয়েছে ফাইবার, যার ফলে ডায়াবেটিস রোগীদের জন্য কতটা ভালো সেটা তোমরা আশা করি সবাই বুঝতেই পারছো। তো এদিকে দেখো আমার লবণ হলুদটাও দেওয়া হয়ে গেল। তো এবার আমি এটাকে একটু ভালো করে ভেজে নেব সিম আঁচে। এখানে দেখো সামান্য আমি জল দিয়ে দিলাম। জলটা দেওয়ার এটাই কারণ যে লবণ এবং হলুদটা তাতে আলুর মধ্যে বেশ ভালোভাবে ঢুকে যাবে। তো এবার আমি একটুখানি এটাকে ঢাকা দিয়ে ভালো করে সিম আঁচে ভেজে নেব। ততক্ষণ ততক্ষণের জন্য ফিরে আসছি আবার। দেখো আমার আলুটা ভাজতে দিয়ে দিয়েছি। এদিকে আমি মশলাগুলোকেও সব রেডি করে নিয়েছি। এবার আমি 5 মিনিট পরে ফিরে আসলাম। দেখো আলুটা ভাজা কিন্তু প্রায় হয়ে গেছে। এবার আমি আলুটাকে তুলে নেব একটা বাটিতে, তারপরে বাকি প্রসেসিং তোমাদেরকে দেখাচ্ছি। আলুগুলোকে কিন্তু আমি খুব বেশি নরম করিনি, সামান্য পরিমাণ নরমই করেছি। এদিকে তেলে আমি আগে একটু চিনি দিয়ে দিলাম, এটা একমাত্র তরকারিটাতে কালার হওয়ার জন্য। এখানে আমি কোনো পেঁয়াজ রসুন ব্যবহার করছি না, পুরোটাই নিরামিষ হচ্ছে। এদিকে আমি ফোড়নটাও দিয়ে দিলাম। চিনিটা গলতে গলতে ফোড়নটাও আমার ভাজা হয়ে যাবে, তাতে কালারটাও সুন্দর আসবে। এরপরে তেলে আমি টমেটোটা দিয়ে দেবো, তাহলে মানে ঝোলের যে কালারটা আসবে বা এঁচোড়ের যে তরকারির যে কালারটা আসবে সেটা খুব সুন্দর আসবে। তো এর মধ্যে আমি সামান্য হলুদ দিয়ে দিচ্ছি, তাতে আর ছিটে পড়বে না। হ্যাঁ, তো সেই জন্য তেলে সবসময় যদি কোনো সময় তোমাদের দেখো যে খুব ছিটে পড়ার কোনো জিনিস দিচ্ছ, তাহলে সেখানে তেলে যদি একটুখানি হলুদ আগে দিয়ে দাও, তাহলে কিন্তু সেটা আর বেশি ফুটবে না। এখানে সামান্য পরিমাণ টমেটোর মতন আমি লবণটাও দিয়ে দিলাম। এবার টমেটোটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দেবো এঁচোড়টাকে আমি জল ঝরিয়ে রেখেছিলাম। দেখেছো ভিনিগারটা দেওয়ার জন্য কতটা পরিমাণ সাদা হয়েছে। তো এইভাবে খানিকক্ষণ আমি ভেজে নেব এটাকে। তারপরে বাকি উপকরণগুলো এটাতে আমি মেশাবো। এর মধ্যে সামান্য লবণ এবং হলুদ তো আগেই দিয়েছিলাম। এভাবে আমি বেশ খানিকক্ষণ ভাজবো এটাকে, ততক্ষণ ঢাকা থাক। এবার আমি ফিরে আসছি। দেখো এঁচোড়টা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এরপরে আমি মিশিয়ে দেব বাকি উপকরণগুলোকে। এখানে আমি আলুটাকে আগেই যেহেতু ভেজে রেখেছি, আর তোমরা এঁচোড়টাকেও কিন্তু আলাদাভাবে ভেজে রাখতে পারো।
দেখো আমি দেখিয়ে দিলাম বেশ এঁচোড়টা কত সুন্দর নরম হয়েছে, গোটা গোটা রয়েছে কিন্তু যথেষ্ট নরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আলুটাকে, কারণ আলুটাকে আমি আগেই বললাম যে খুব বেশি নরম করে আমি ভাজিনি। এর মধ্যে আমি জিরে, আদা আর ধনে বাটাটাকে আমি অ্যাড করে দিলাম, আর ধোয়া জলটাকেও খানিকটা দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে আমি কষিয়ে নেব। এই রান্নাটা কিন্তু যতটা কষাতে পারবে ততই কিন্তু ভালো হবে। এই ধরনের রান্নাগুলোতে তাড়াহুড়ো করলে কিন্তু বেশি ভালো হয় না। দেখো এখানে আমি দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কাগুলোকে, আর প্রথমে দিয়েছিলাম দুটো শুকনো লঙ্কা। আমি কিন্তু কোনো লঙ্কার গুঁড়ো এখানে অ্যাড করব না, যেহেতু এখানে হচ্ছে পোস্ত এবং কাজু বাদাম দুটো একসঙ্গে রয়েছে, সেহেতু তরকারির রঙটা একটুখানি সাদা সাদা হবেই। দেখো এখানে আমি পোস্ত, কাজু আর হচ্ছে কিশমিশ বাটাটাকে একসঙ্গেই করেছিলাম, একসঙ্গে এটাকে আমি দিয়ে দিলাম। এরপরে আমি ওই বাটি ধোয়া জলটাকেও আমি এর মধ্যে অ্যাড করব। এর মধ্যে বাটি ধোয়া জলটাকে দিয়ে এবার আমি সিম আঁচে খানিকক্ষণের জন্য এটাকে ঢাকা দিয়ে দেব, জলটা শুকনো পর্যন্ত। পোস্ত এবং কাজু বাদাম খুব একটা কষানোর প্রয়োজন হয় না, জিরে আদা ধনেটা কষানোর বেশি প্রয়োজন হয়। আর এই ধরনের রান্নাতে একটু পোস্তর গন্ধটা থাকলে মন্দ লাগে না, বেশ ভালোই লাগে। দেখো বেশ ভালো ফুটতে আরম্ভ করে দিয়েছে। হ্যাঁ, এদিকে প্রায় তরকারি কিন্তু প্রায় হওয়ার পথে, তবে কিছু কিছু উপকরণ দেওয়া বাকি আছে। এখানে আমি দিয়ে দিলাম ভাজা মশলার গুঁড়ো। ভাজা মশলার গুঁড়োর মধ্যে জিরে, ধনে, তেজপাতা, শুকনো লঙ্কা, রাঁধুনি, জোয়ান আরও বিভিন্ন রকম মশলা দিয়ে এটাকে তৈরি করা থাকে আমার ঘরে। সমস্ত রান্নাতেই মোটামুটি আমি এটা ব্যবহার করে থাকি। এরপরে বাকি থাকলো শুধু একটু গরম মশলা। গরম মশলাটাকে দিয়ে দিলাম, ব্যাস আর কিছুই লাগবে না। এখানে তোমরা ঘি ব্যবহার করতে পারো বন্ধুরা, তবে আমি ঘি এখানে ব্যবহার করছি না। তবে তোমরা ইচ্ছা করলে এই তরকারিটাতে বেশ খানিকটা ঘি অ্যাড করতে পারো। দেখো তরকারি আমার কমপ্লিট, এবার সার্ভ করছি। আর সার্ভ করতে করতে তোমাদের কাছে অনুরোধ রাখি যে যদি আমার এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর পাশে বেল আইকনটি প্রেস করতে অবশ্যই ভুলো না, তাহলে নোটিফিকেশনগুলো সব থেকে আগে তোমাদের কাছেই পৌঁছে যাবে। আর যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানিও যে কেমন লাগলো। ততক্ষণের জন্য টাটা, আবার দেখা হচ্ছে খুব শিগগিরই।